আস্তে আস্তে আস্তে। ओए अंकल, ओए भैया जरा, भैया जरा।
আর মোবাইল দেওয়া নেওয়া শেষ, ক্যামেরা দেওয়া নেওয়া। তুমি এই জিনিসটাকে ইমার্জেন্সি নিয়ে আনো, পরে পাইবা না। আমি চিৎকার করে কালিতে চাইয়া করিতে পারি দিয়েছি দীক্ষা কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত নিয়তির ডাকে দিলে ইশারা পেলে গেলে শুধু নীরবতা চলে যায় সেই পথে বিচ্ছেদে কি যন্ত্রণা কতটুকু অশ্রু গড়ালে হৃদয়ে জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় দীপ্ত কত ব্যথা বুকে চাপালে তাকে বলি আমি ধৈর্য কত দূর হলে জাতি হবে নির্লজ্জ বিধাতা তোমার ডাকি বারে বারে বড় তুমি করে মার্জনা আবার ওখানে খেলা গেল itu warna-warna একটু কমাইছে একটু। চেক 1 2
দুইটা নিয়ে এসো সাহেব দুইটা থ্যাংক ইউ স্যার ঠিক আছে ওকে না একজন ভিডিও ভিডিও কই এই যে রাইট ভিডিও আচ্ছা শোনো রাহুল শেখ একজন আছে লেফটেন্যান্ট কর্নেল কথা বলতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লুৎফুর রহমান পরে করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায় নিজেকে দিয়েছি দীক্ষা ক্ষমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি বাড়িতে ছিলাম তো ওই জন্য ইমরান ভাই আর কি স্যার ভালো আছেন স্যার আমি চিৎকার করে কাঁদিতে চাইয়া কত ব্যথা বুকে চাপালে কত গুলি আমি ধরবে কত
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন স্যার। আপনি কি ভিডিও করবেন? এই যে করতেছি, একটু ডাউন ভিডিও করলে একটু ডাউন সুবিধার মেজর আপনি স্যার এখানে প্রতীকী উদ্বোধন করবেন, তারপরে স্যার আপনাকে এখান থেকে ফাটায় দিয়ে পটায় নিব স্যার একটু স্যার স্যার একটু এদিকে এইখানে যান স্যার স্যার আপনি ক্যামেরা স্যার একটু এদিকে সামনে যাচ্ছে, দাঁড়ান দাঁড়ান, এতক্ষণ একটু জায়গা দরকার নাই সে এই জন্য বাইরে নাও স্যার একটু স্যার ধরেন স্যার স্যার একটু সবাইকে পাবো স্যার কাইন্ডলি স্যার থ্যাংক ইউ স্যার ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين 2009 সালের এই দিনে কতিপয় বিপদগামী বিডিআর সদস্য দ্বারা বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন দক্ষ অভিজ্ঞ ও মেধাবী অফিসারগণ নির্মমভাবে শাহাদাত বরণ করেন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে শহীদের আত্মার মাগফিরাতের জন্য বাবার উদ্যোগে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনকে কবুল করুন। আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আপনার বিশেষ রহমত ও বরকত নাযিল করুন ইয়া রাব্বাল আলামিন। শাহাদাত বরণকারী সকল সেনা অফিসার বৃন্দকে আপনি শহীদি মর্যাদা দান করুন, তাদের জীবনের সকল ভুল ত্রুটি মার্জনা করে দিন, তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। শোক সন্তপ্ত পরিবার সদস্যদের হেফাজত করুন,
এবং রহমত বর্ষণ করুন। ইয়া মালিক, বাবা যে সকল সদস্যগণ মৃত্যুবরণ করেছেন তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা বেঁচে আছেন তাদেরকে এবং তাদের পরিবার বর্গকে নেক হায়াত দান করুন, সুস্বাস্থ্য দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে সর্বশেষ ফরিয়াদ করছি, এই ধরনের বিপদ বাংলাদেশের ভূমিতে আর যেন না ঘটে, আমাদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকবার তৌফিক দান করুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা ক্লাসটা একটু স্যার হইতে মানে ক্লাসটা এই রাস্তা দিয়ে ওয়ার্কআউট ভিডিওটা নিয়ে নিবে। রয়েছে, আপনারা যদি দয়া করে সেখানে গিয়ে আপনাদের কাভারেজটা করেন তাহলে অনুষ্ঠানের ভাব গাম্ভীর্যতা বজায় থাকবে। আমি সবিনয় অনুরোধ করব যারা সামনে আছেন তারা একটু দয়া করে জায়গা ছেড়ে দিন, পরবর্তীতে আমরা আবার করতে পারব। উপস্থিত আছেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, রাওয়ার সদস্যগণ, মিডিয়া ব্যক্তিত্ব, শামস আলাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আর্মি, আপনাদের সকলকে জনের স্মরণে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেখানে সাদর সম্ভাষণ জানাচ্ছি। ঐশাচিক হত্যাকাণ্ড শান্ত মনোরম একটি দিন হয়ে উঠেছিল। ষড়যন্ত্রকারী রঞ্জিত হয়েছিল, আর্তনাদের চারিদিকে পরিবেশ হয়ে উঠেছিল। সমগ্র বিশ্ব ও দেশ এই কলঙ্কজনক নৃশংস হত্যাকাণ্ডে হয়ে পড়েছিল হতবাক ও শোক বিহ্বল। থমকে গিয়েছিল জনজীবন, ঘৃণায় ফেটে পড়েছিল দেশপ্রেমিক মানুষগুলো। অবাক হই এই ভেবে যে কিভাবে তারা পারল ওর দেহের উপর নৃশংসভাবে ব্যানর চার্জ করতে। এ প্রশ্ন আমাদের সকলের। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিরিয়ার কার্নেজের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। আসসালামু আলাইকুম। ওয়ালা তাহসাবান্না লাইজাউ। সম্মানিত অতিথিবৃন্দ, মাননীয় প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, আমাদের তাদের প্রাণ রক্ষার্থে ভূমিকা রাখার কারণে তাকেও হত্যা করা হয়। একই সাথে টোটাল ৭৪ জনকে হত্যা করা হয়। আমি হত্যার কারণ, কাহিনী ইত্যাদি বলে সময় নষ্ট করব না, শুধু এতটুকু বলবো, আমাদের এই বাংলাদেশ একটা ব্লেসড ল্যান্ড, আল্লাহর একটা দান, আল্লাহর একটা মহিমার পরে দেশ প্রতিষ্ঠিত হয়ে আছে। সকল দুর্যোগের সময়, সকল ক্রান্তি লগ্নে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে রক্ষা করেছেন এবং ভবিষ্যতে রক্ষা যোগ্যই ছিল না। এই দেশের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্য, এই দেশের সামরিক বাহিনীর মধ্যে আত্মঘাতী খেলা শুরু করানোর জন্য এটা একটা ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হাত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করেছি? আমাদের রাজনীতিবিদরা কি শিক্ষা গ্রহণ করেছেন? রাজনীতিবিদগণ এটা থেকে কি আপনারা শিক্ষা গ্রহণ করে দেশকে পরিচালনার জন্য আপনারা কি দীক্ষা দিবেন সেটা আপনাদের বিষয়। একই সাথে এদেশের বুদ্ধিজীবীরা কি শিক্ষা নিয়েছেন, এদেশের সামরিক বাহিনী কি শিক্ষা নিয়েছে, এই জিনিসগুলো যদি আমরা অনুধাবন করতে না পারি তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বারবার হুমকির সম্মুখীন হতে থাকবে। তাই আমি আজকের এই মহতী অনুষ্ঠানে
আরো একটি কথা বলতে চাই, দীর্ঘদিনের একটি জাতীয় দাবি ছিল, বিশেষ করে সামরিক বাহিনীর পক্ষ থেকে আমরা দীর্ঘ 15 বছর এখানে একটা বিষয় নিয়ে যুদ্ধ করেছি। ইনশাআল্লাহ গত পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা সেটা সিগনেচার করেছেন, সেটা হলো জাতীয় শহীদ সেনা দিবস। আলহামদুলিল্লাহ, রাওয়ার উদ্যোগে সেই দিবসটি আজকে আমরা পালন করছি। প্রিয় সুধী মণ্ডলী, এই দিবস পালন যুগ যুগ ধরে হতে থাকবে, কিন্তু কোনো লাভ হবে না যদি আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সামনের দিকে এগিয়ে না যাই। আমি এই দিবসটি বাস্তবায়ন করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় সেনাপ্রধানকে। মাননীয় সেনাপ্রধানের অনেক দিনের সাধনা এবং অনেক তাকে এই জন্য পরিশ্রম করতে হয়েছে। একই সাথে আমাদের পিএসও জেনারেল জাহাঙ্গীরও এটার পিছনে অনেক পরিশ্রম করেছেন। আমি আপনাদেরকে রাওয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আপনারা অনেকেই অনেক কথা বলতে চাবেন। আজকে আমাদের সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা হয়তো সবাইকে সুযোগ দিতে পারবো না। একই সাথে আপনাদের যেভাবে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে আপ্যায়ন করার কথা ছিল, আমরা সেই কাজেও আমরা হয়তো অনেক ত্রুটি বিচ্ছিত রয়ে গেছে, সেজন্য আমাদেরকে ক্ষমা করবেন। পরিশেষে আমি শুধু এই কথা বলে শেষ করব, এখানে সাংবাদিক ভাইরা আছেন, আপনারা দেশের প্রকৃত চিত্র, প্রকৃত সমস্যা আপনারা যদি সঠিকভাবে তুলে না ধরেন, এবং বিশেষ করে সামরিক বাহিনীর প্রতি যে বিদ্বেষ কিছু কিছু লোকের আছে, যেটা আমাদের শত্রুরা উস্কে দিচ্ছে, এমনকি আমাদেরও অনেকে, এবং ভিতরে বাহিরে অনেক সব আলোচনা সমালোচনা, যেটা আত্মঘাতী খেলায় আমরা লিপ্ত হয়েছি। এই আত্মঘাতী খেলায় থেকে যদি আমরা বাঁচতে না পারি, এক সময় কিন্তু আমরা দুর্বল হয়ে যাব, এবং সেই দুর্বলতা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াবে। আমার বিনীত অনুরোধ, রাওয়া সেকেন্ড হোম এবং এটাকে সেতু বন্ধন হিসেবে কাজ করছে সামরিক বাহিনীর চাকুরিরত এবং অবসরপ্রাপ্তদের মধ্যে। আপনাদের যে কোনো অভাব অভিযোগ, যে কোনো কিছু সমস্যা, এটা অবশ্যই আপনারা রাওয়াকে আপনারা বলতে পারবেন, সেই দরজা আমাদের খোলা। সুতরাং বাহিরে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল না করে আপনারা রাওয়ার মাধ্যমে সেই সমস্যাগুলো সমাধান করলে আমাদের ভ্রাতৃত্ববোধ আরো সুসংহত হবে। এবং আপনাদের এই কথাও নিশ্চিত করে বলতে চাই, আমাদের তিন বাহিনী প্রধান, তারা অত্যন্ত আমাদের প্রতি সহানুভূতিশীল, তারা ভালোবাসেন। আমাদের সেনা প্রধান, নৌবাহিনী প্রধান, আমাদের বিমান বাহিনী প্রধান, তিনজনের সাথে আমরা সাক্ষাৎ করেছি। তারা বলেছেন আমাদের নিজস্ব ঐক্য সংহতি রক্ষা করার জন্য যা যা করণীয়, সুবিধা দেওয়ার জন্য, যারা ডিপ্রাইভ, যারা বঞ্চিত, তাদের প্রত্যেককে যদি 10 চায় আমরা 20 দেব, এই ধরনের মানসিকতা নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। সুতরাং আমি বিনীত অনুরোধ করব, আমাদের এই 3 বাহিনীকে আপনারা অন্যান্য প্রশাসনের অন্যান্য সংস্থার সাথে তুলনা করবেন না। তার কথা না বাড়িয়ে আবারও সেই সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সেই বিদেহী আত্মার জন্য দোয়া করছি। যদি দোয়া করেই শেষ করবো না, ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানিয়ে এখান থেকে যাওয়ার আগে আপনারা লাঞ্চ করে যাবেন আমাদের সাথে, আমরা আরো খুশি হব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সুধী মণ্ডলী, 2009 সালের স্মৃতিচারণ শুনব। প্রথমেই আসছেন মিসেস নাসরিন আহমেদ, শহীদ মেজর মোহাম্মদ সালেহের স্ত্রী। পরবর্তীতে আসবেন মিসেস শারমিন নিয়াজি, শহীদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমানের স্ত্রী। কাজী নাবিয়া তাবাসসুম, শহীদ মেজর কাজী মোসাদ্দকের কন্যা, এবং ক্রমান্বয়ে ফাবিহা, বুশরা প্রমি এবং লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ। আমি সবাইকে এক এক করে মঞ্চে এসে তাদের দুর্বিষহ স্মৃতিচারণ করবার জন্য সবিনয় অনুরোধ করছি। অনুষ্ঠানের ক্রম পর্যায়ে কিছুটা পরিবর্তনের জন্য এখন বক্তব্য রাখবেন আমাদের মাঝে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সেনাবাহিনী প্রধান, প্রাক্তন বাহিনী প্রধানগণ, চেয়ারম্যান রাওয়া ক্লাব, বিডিআর বিদ্রোহের শহীদ কর্মকর্তাগণের সম্মানিত পরিবারবর্গ,
উপস্থিত অবসরপ্রাপ্ত এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সহকর্মীবৃন্দ, ভদ্র মহিলা মহোদয়গণ, সালামু আলাইকুম, শুভ সকাল। আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিটিআর বিদ্রোহে সকল শহীদদের। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েও আমাদের মাঝে বেঁচে আছে, আমি তাদের সকলের প্রতি আমার সমবেদনা এবং সহমর্মিতা প্রকাশ করছি। আপনাদের যে ক্ষতি এটা অপূরণীয়, এটা পূরণ করার ক্ষমতা সক্ষমতা আমাদের কারণেই। আমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি যারা শহীদ হয়েছে তারা যেন শহীদের মর্যাদায় বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করেন, আর যারা বেঁচে আছেন মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন ধৈর্য ধারণ করেন এবং জীবনটাকে চালিয়ে নেওয়ার বাস্তবতার সাথে বাস্তবতাটাকে মেনে নিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়ার তৌফিক এবং ধৈর্য দান করেন। ব্যক্তিগতভাবে বেশ কয়েকজন অফিসার তাদের সাথে আমার পরিচয় ছিল, আমরা একসাথে চাকরি করেছি। কয়েকজনের কথা না বললেই নয়। কর্নেল এলাহি, কর্নেল গুলজার, মেজর সালে, রনি কাসার, তারা আমার অত্যন্ত প্রিয় এবং পারিবারিক দিক থেকেও আমরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম। মিলিটারি একাডেমি এবং স্টাফ কলেজে অনেকের সাথে একসাথে চাকরি করার সৌভাগ্য আমার হয়েছে। সেদিনকার সেই অনুভূতি, সেদিনকার সেই মানসিক অবস্থা, এটা বলে ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার নেই। আমি শুধুমাত্র তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করেছেন। এটা আমি মনে করি যে অপূরণীয় ক্ষতি হয়েছে ব্যক্তির, পরিবারের, বাহিনীর এবং দেশে, তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। যে নিরপেক্ষ তদন্ত কমিশন হয়েছে, আমরা সবাই আশা করব আমরা তাদের সাথে সহযোগিতা করব, দেরি হলেও যাতে এটার সত্যি ঘটনাটা সবার কাছে প্রকাশিত হয় এবং সুবিচার যাতে নিশ্চিত করা যায়। বাহিনীর তরফ থেকে, বাহিনী ক্রয়ের তরফ থেকে আমরা আমাদের সকল প্রকার সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করছি এবং নিশ্চয়তা প্রদান করছি। আজকের যেই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই জন্য আমি রাওয়ার সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রথমবারের মতো যথাযোগ্য মর্যাদায় আজকের এই আয়োজনটি করা হয়েছে। এখানে যদিও আমার আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়ার পরিকল্পনা ছিল না, তারপরেও আমাকে আপনারা সেই সম্মান দেখিয়েছেন, বলার জন্য সময় দিয়েছেন, এই জন্য আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আশা করব আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসাবে, দেশপ্রেমিক হিসাবে আমরা সবাই আমাদের দেশের জন্য কাজ করব এবং আন্তরিকভাবে মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করব বাংলাদেশের ইতিহাসে আর কখনোই যেন এরকম কোনো নৃশংস হত্যাকাণ্ড, নৃশংস নির্বিচার প্রাণহানির ঘটনা না ঘটে এবং নিরীহ মানুষ যাতে আর কখনো নির্যাতিত না হয়। এই প্রতিজ্ঞা এবং এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। হিসাবে কর্মরত আছে তার মুখ থেকে আমরা শুনবো। ধন্যবাদ। আমার এখানে কথা বলার পরিকল্পনা ছিল না, বাট উপস্থিতভাবেই যেহেতু আমাকে বলা হয়েছে এবং বর্তমানে বিজিবির বর্ডার বাংলাদেশের মহাপরিচালক হিসাবে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এই ধরনের শোকাবহ এবং গুরুত্বপূর্ণ একটি দিবসের জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা হওয়ার পরে আমি কথা বলার সুযোগ পেয়েছি। তো অতি সংক্ষিপ্তভাবেই আমি বলার চেষ্টা করব। রাওয়া কর্তৃক আয়োজিত যেই
আজকের এই অনুষ্ঠানটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং শহীদ সেনা দিবস হিসেবে ডিক্লেয়ার হওয়ার পরে আমরা এটা এত বড় আকারে আয়োজন করতে পারছি। সেই জন্য চেয়ারম্যান রাওয়া সহ অন্যান্য সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। আর বর্ডার গার্ড বাংলাদেশের দুটি কথা বলতে চাচ্ছি যে আমরা পিলখানাতে প্রতি বছরই এই দিবসে 25 তারিখে আমরা বাদ আসর একটি মিলাদ অনুষ্ঠান আয়োজন করে থাকি, যাতে আমরা সবাইকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করি এবং শহীদ পরিবারের সবাইকেও অনুরোধ করা হয়েছে আপনারা যারা উপস্থিত থাকতে পারবেন আমরা সেটা পালন করে মিলাদ পরে আমরা বিদেহী আত্মা শহীদ সকল আত্মার জন্য দোয়া কামনা করব। আরেকটি বিষয়ে আমরা এই যারা শহীদ হয়েছেন 57 জন সেনা কর্মকর্তা এবং আমাদের যে কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম যিনি শহীদ হয়েছেন তাদের উৎসর্গ করে বর্ডার গার্ড বাংলাদেশের কোনো আসলে তেমন কোনো স্থাপনার নামকরণ ছিল না। তো এই বিষয়টি অনুরোধ বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি এবং আপনারা জেনে প্রীত হবেন যে দরবার হলের বিকল্প হিসেবে যে সীমান্ত সম্মেলন কেন্দ্র যেটি করা হয়েছে SSK নামে, সেটাকে নতুনভাবে নামকরণ করে আমরা ইতিমধ্যেই 2 দিন পূর্বেই আমরা সেটা শহীদ শাকিল আহমেদ হল SSAH হিসাবে নামকরণ করেছি এবং একই সাথে অবশিষ্ট 56 জনের জন্য আমরা নামকরণ করব। সেটা করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের স্বাধীনতা যুদ্ধে 2 জন বীরশ্রেষ্ঠ ছাড়া অন্যান্য যারা আরও খেতাবপ্রাপ্ত আছেন তদানীন্তন BDR এর সদস্যবৃন্দ এবং এর পরবর্তী সময়ে রৌমারী পদুয়া ইত্যাদি বিভিন্ন ঘটনায় যারা শহীদ হয়েছেন তাদের নামকরণও অনেক ক্ষেত্রে করা হয়নি। তো বাকি 56 জন এবং বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা সবাই মিলে সেই নামকরণ আমরা করব। আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি বলতে চাই যে আমাদের শহীদ পরিবারের পরিবারবর্গের কোনো যদি সহায়তা বর্ডার গার্ড বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন, জানাবেন, আমি সর্বান্তকরণে সেটা করার চেষ্টা করব। এখানে উল্লেখ করতে চাই যে একমাত্র কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলাম তিনি অফিসারদের সেভ করার জন্য সৈনিকদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন এবং তাকে মর্মান্তিকভাবে হত্যা করা হয়। তার ছেলে এখানে উপস্থিত আছেন যিনি অনেক সময় বিভিন্ন কর্মসংস্থানের চেষ্টা করেছেন, সহায়তা করা সম্ভব হয়নি। আর সম্প্রতি আমরা বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে তাকে 2-3টি কাজের সংস্থান করে দিয়েছি। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। আর পরিশেষে আবারও আমি শহীদ পরিবারের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি এবং পরিবারের যারা বেঁচে আছেন তাদেরকে যেন মহান আল্লাহ তাআলা সেই শোক সইবার ক্ষমতা দেয় সেই কামনা করছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য চেয়ারম্যান রাওয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলা আমাদের সবার মঙ্গল করুন, ভালো করুন। আল্লাহ হাফেজ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন PSO FD লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম বুলবুল। প্রধান উপস্থিত অবসরপ্রাপ্ত অত্যন্ত আস্থাভাজন জেনারেল নুরুদ্দিন, অন্যান্য সিনিয়র অফিসার বৃন্দ, অবসরপ্রাপ্ত এবং সার্বিক যারা আছেন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সন্তান সন্ততিগণ, অবসরপ্রাপ্ত অন্যান্য অফিসার বৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আজকের দিনটি অনেক বেদনা বিধুর দিন। এরকম দিন শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর কোনো দেশেই যেন না আসে, আমি প্রথমে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা করছি। আমি শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর আগে কিছু কথা বলতে চাই। এগুলো কোথাও লেখা থাকবে না বা হয়তো বা কেউ বলবেও না বা কয়েকদিন পরে অনেকেই আমরা ভুলে যাব। আজকে আপনারা দেখেছেন যে গত পরশুদিন পরিপত্র জারি হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে 25শে ফেব্রুয়ারিকে ঘোষণা করার জন্য। ঘটনাটি অনেকদিন আগেই ঘটেছে, কিন্তু ঘোষণা করা হয়েছে জাস্ট এই সপ্তাহে এবং এটা সম্ভব হয়েছে
আমাদের শ্রদ্ধেয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ওনার পার্সোনাল ইনিশিয়েটিভ, আমি শহীদ পরিবারের সদস্যদেরকে বলতে চাই আপনারা কখনো এই ঘটনাটি ভুলে যাবেন না। এবং অবশ্যই আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের যে সরকার প্রধান ডক্টর ইউনূস, উনি বিষয়টির গুরুত্ব উপলব্ধি করেছেন এবং সমস্ত ব্যুরোক্রেটিক প্রসিডিওরকে উপেক্ষা করে এটা যে প্রসিডিং সেটা আসলে পরবর্তীতে সিগনেচার হবে, পরিপত্র জারি করার নির্দেশ উনি দিয়েছেন। কাজেই এই ঘটনার যে গুরুত্ব জাতীয় পর্যায়ে যেটা অনুভূত হয়েছে সেটা আমাদের জন্য বিরাট বড় একটা স্বীকৃতি। আমরা সবাই আমাদের শ্রদ্ধেয় সেনাপ্রধানকে জন্য মনে রাখবো, সরকার প্রধানকে জন্য মনে রাখবো, কারণ এটা একটা আমাদের জাতির ইতিহাস একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 25শে ফেব্রুয়ারির এই ঘটনাটিকে এটি একটি সাধারণ ঘটনা নয়, শুধু বাংলাদেশের বিচারেই নয়, আন্তর্জাতিকভাবেও যদি আমরা দেখি তাহলে এতজন অফিসার একসাথে কোথাও মারা যায়। এই ধরনের ঘটনা সাধারণত সাধারণ কারণে হয় না, কোনো ষড়যন্ত্র ছাড়া, কোনো পরিকল্পনা ছাড়া, অথবা ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য হতে পারে, আমি জানি না সঠিক এই ঘটনাটি ঘটেছে। যাই হোক, এটা আমাদের মনে অত্যন্ত গভীর ক্ষত সৃষ্টি করেছে। এই ক্ষত ভোলার নয়, কিছু কিছু ঘটনা, কিছু কিছু স্মৃতি, সেগুলো মানুষ চেষ্টা করেও ভুলতে পারে না। আমি মনে করি এই ঘটনাটি সেরকম একটি ঘটনা। এই ঘটনাটি সবার মনেই ক্ষত সৃষ্টি করেছিল, সেই ক্ষত এখনো রয়ে গেছে, ভবিষ্যতেও আমার মনে হয় থাকবে, এবং এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এবং আমি মনে করি সশস্ত্র বাহিনী এখন সঠিক পথে চলছে, আমাদের সঠিক নেতৃত্ব রয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে কোনো পুনরাবৃত্তি না ঘটে সেটা সাংগঠনিক যে সমস্ত পদক্ষেপ এবং অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কার্যবিধি সেগুলো গ্রহণ করা হবে, এবং আমরা সমুজ্জ্বল থাকবো আমাদের সশস্ত্র বাহিনী পরিপূর্ণভাবে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে ভবিষ্যতে আমাদের উপরে যে প্রদেয় কার্য সরকার থেকে দেওয়া হবে, বা আমরা যে সমস্ত কাজের জন্য আমরা নির্দিষ্ট সেই সমস্ত কাজগুলো সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারবো। মহান আল্লাহ তাআলার কাছে এই দিনে, এই বেদনা বিধুর দিনে সেটাই আশা করছি। সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে আমাদের শহীদ পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি জানি সমবেদনা যথেষ্ট নয়, দেরিতে হলেও এই দিবসটি ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে আপনারা যা হারিয়েছেন সেই ক্ষত কোনোদিনই পূরণ করার মতো নয়, তবু আমি আশা করি সময় সাহায্য করবে সেটা ভুলে যাবার জন্য, এবং ভবিষ্যতে আল্লাহ তাআলা আপনাদেরকে সেই ধৈর্য দেবেন। আপনারা ধৈর্য প্রদর্শন করেছেন অলরেডি, এবং ভবিষ্যৎ দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয় আমি সেই দোয়া করছি। আমি সর্বশেষে সভাপতি রাওয়া স্যার আমাকে এত গুরুজনের সামনে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অন্যান্য ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। এই 10 মিনিট আগে তিনি কতটুকু আমাদের প্রতি তার ভালোবাসা, তিনি যে কতটুকু আমাদের শহীদ পরিবারের কথা স্মরণ করেন, কতটুকু তার সিম্পেথি আছে, এটাতে বোঝা যায়। এই অনুষ্ঠান চলার প্রাক্কালে আমার কাছে মিলিটারি সেক্রেটারি পাঠিয়ে ফোন করেছেন যে স্যার আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার যে বাণী এটা আপনি পড়ে শোনাবেন। আমি সেই বাণীটি পড়ে শোনাচ্ছি, এরপরে আমাদের মাননীয় সেনাপ্রধান আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, এবং আশা করি আপনাদের সবাই কথা বলতে পারবেন যারা যারা এখানে কথা বলতে ইচ্ছুক ইনশাআল্লাহ। আমি বাণী পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, 25 ফেব্রুয়ারি 2025। আজ 25শে ফেব্রুয়ারি।
প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের এই দিনে পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদের স্মরণে এখন থেকে প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই দিনে আমি গভীর বেদনার সঙ্গে স্মরণ করি ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির সূর্য সন্তান শহীদ সেনা কর্মকর্তাদের। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য জানাই সমবেদনা ও সহমর্মিতা। শহীদ পরিবারের সদস্যগণ একান্ত প্রিয়জন হারানোর এতগুলো বছর পরেও স্বজন হত্যার বিচার পেতে অপেক্ষা করে আছেন। পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসেবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এই নির্মমতার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সমবেথী হয়ে দেশ ও জনগণ, শহীদ পরিবার, সকল নিপীড়িতদের পাশে দাঁড়ানো সেই আশাবাদ রাখছি। একই সঙ্গে এখন থেকে এই দিনটি আমাদের চেতনা ও অনুভূতির একটি নিয়ামক হয়ে দেশের জন্য যুদ্ধ করায় ব্রত নিয়ে পথ চলা একদল সাহসী মানুষের অনাকাঙ্ক্ষিত নির্মম মৃত্যুর কথা মনে করিয়ে দেবে। তাদের এই আত্মত্যাগের স্মরণে আমরা জাতি হিসেবে যেন নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করতে সংঘবদ্ধ হই। দুঃশাসন, ষড়যন্ত্র ও আত্মহংকারে আর যেন কোনো প্রাণ না হারায়। মানুষ যেন আত্মসম্মান ও মানবিক অধিকার নিয়ে নিজের যোগ্যতা ও মেধা তার প্রাপ্য অবস্থানে পৌঁছাতে পারে এই প্রত্যাশা করি। ক্ষুধা, দারিদ্র, বেকারমুক্ত পৃথিবী গড়ার পথে বাংলাদেশই যেন হয় আদর্শিক মাপকাঠি। জাতির শহীদ সেনাদের স্মরণে এই দিনে আমরা একটি স্বনির্ভর ও সুসভ্য বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ হই। শহীদ সেনা দিবসে জাতির পক্ষ থেকে আমি আবারও সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ পর্যায়ে আমি আমাদের মাননীয় সেনাপ্রধানকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তারপর আমরা বাকি অতিথিদের কাছ থেকে এবং শহীদ পরিবারের বক্তব্য আমরা শুনবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরবেন সবাই এবং শৃঙ্খলা বজায় রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, চেয়ারম্যান রাওয়া, নৌবাহিনী প্রধান জেনারেল উদ্দিন স্যার, সিনিয়র জেনারেল সিটি, অন্যান্য জেনারেলবৃন্দ, উপস্থিত অফিসার্স এবং অফিসারের পরিবারবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গ সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড,
সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে, তারা প্রাণ হারিয়েছেন তদানীন্তন বিডিআর সদস্যদের গুলিতে। আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি। কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব, সেটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, আমি এটা আপনাদের নিশ্চিত করছি। আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি, আমরা নিজেরা ইউনাইটেড থাকি। আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে, কোনো ব্যত্যয় থেকে থাকে, কোনো গ্রিভান্সেস থেকে থাকে, সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি। কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন। কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন। এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি, একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য। প্রথম ফেজে 51 জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে। তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি। নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না, বিন্দু মাত্র ছাড় নাই। আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি, ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স। ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী, সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে। খালি সেনাবাহিনী টিকে আছে, বিমান বাহিনী টিকে আছে, নৌবাহিনী টিকে আছে। কেন? বিকজ অফ ডিসিপ্লিন। তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি, যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে, কোনো কারোর বিরুদ্ধে যেই অ্যাকশন নেওয়া হয়েছে, অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে, সেটা তাদের ফেভারে যাবে। এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ। সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে। কোনো কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি। এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে, আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব। দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু, অবশ্যই আমরা করব। এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকি ইনশাআল্লাহ। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করেন, আমার এটা যদি আপনারা গ্রহণ করেন, আপনারা লাভবান হবেন, কোনো ক্ষতি হবে না। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months, I had enough.
আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন না হয়। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, পিজিএফআই, এনএসআই প্যানিক, বিভিন্ন দোষারোপ, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, সবাই শান্তিতে থাকবেন, সেটা হবে না, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার বিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। এদেরকে আমি এই যে একটা বিরাট ভয়েড, আমি এই 30,000 সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব? 30,000 থাকে, আবার 30,000 চলে যায় ক্যান্টনমেন্টে, আরো 30,000 আসে। এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে যে সমস্ত উচ্ছৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি, এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার, আমরা নিজস্ব এইগুলো তৈরি করেছি। এই বিপরীতমুখী কাজ করলে দেশে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে। তদন্ত কমিশন হচ্ছে আবার একটা, আমাদের সর্বদা আমরা চেষ্টা করব তদন্ত কমিশনকে সহায়তা করতে। যে ধরনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে হেল্প করবেন। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election,
and that election should be within December or close to that, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারে সেই দিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আজকে রাওয়ার চেয়ারম্যান মহোদয় আমাকে এখানে দাওয়াত দিয়েছেন। উনি চেয়ারম্যান হওয়ার পরে এটা দ্বিতীয়বার আমি এসেছি। ওনার কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাদেরকে আলাদাভাবে, আর রাওয়া আমাদেরকে আলাদাভাবে দেখছে না। সার্ভিং এন্ড রিটায়ার্ড, আমি তো বলেছি প্রথমেই যে এনি ডিফারেন্স, আমি সেনা প্রধান হিসাবে সার্ভিংদের প্রতি আমার যেই দায়িত্ব, রিটায়ার্ডদের প্রতি দায়িত্বের একই দায়িত্ব, সামান্যতম কম বেশি না, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা হেলথ কেয়ারের উপরে বেশ কিছু কাজ করছি, নিজস্ব কিছু মেডিকেল হসপিটাল করার চেষ্টা করছি, ক্লিনিক করার চেষ্টা করছি, এবং আপনারা আস্তে আস্তে এগুলোর ফল ইনশাল্লাহ পাবেন। আসেন আমরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি না করে আমরা ইউনাইট আওয়ারসেলস, দেশ জাতি যেন একসাথে থাকতে পারি সেদিকে আমাদের কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, চিন্তা চেতনার বিরোধ থাকতে পারে, কিন্তু দিন শেষে যেন আমরা সবাই দেশ এবং জাতির দিকে খেয়াল করে আমরা যেন এক থাকতে পারি। তাহলে এই দেশটা উন্নত হবে, এই দেশটা সঠিক পথে পরিচালিত হবে। না হলে আমরা আরো সমস্যার মধ্যে পড়তে যাব। বিশ্বাস করেন, ডোন্ট ওয়ান্ট টু হেড, ওইদিকে আমরা যেতে চাই না। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না। একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি, সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো, কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি। আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে। অফকোর্স নেভি অ্যান্ড এয়ারফোর্স, নেভি চিফ আমার মন খারাপ করে ইয়া করছে, নেভি এয়ারফোর্স অল, উই অল আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে আক্রমণ করেন না, আমাদেরকে অনুপ্রাণিত করেন, আমাদেরকে উপদেশ দেন। কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি জেনারেল নুরুদ্দিন স্যারের স্বর্ণপন্ন হই এবং উনি আমাকে উপদেশ দেন, সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন, আমি সবার কাছে স্বর্ণপন্ন হই। আমাদের প্রতি আক্রমণ করেন না, উপদেশ দেন। আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। কর্নেল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য। একটু মন খুলেই কথা বললাম। এতদিন যে কথা মনের মধ্যে ছিল সবসময় প্রকাশ করতে পারি না,
প্রকাশ করাও যায় না, আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। চলেন, আসেন আমরা একসাথে কাজ করি, দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই। এখানেই আমাদের ছেলেমেয়েরা বাস করবে, তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মারামারি হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে তাহলে থাকতে পারবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই দাঁড়িয়ে আছি। এই যে আমরা তো পিছনে আছি। কি মনে করছেন? আপনারা আজকে এখানে বেশ কয়েকজন আমাদের সেই অফিসারের ফ্যামিলিকে দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো এখানে উপস্থিত। এই শহীদ পরিবার 2009 থেকে 25 পর্যন্ত আমাদের বরাবরই আমরা সোচ্চার ছিলাম দুটো এজেন্ডার উপর। একটা ছিল সালাম, শ্রদ্ধা এবং ধন্যবাদ। আরেকটা এজেন্ডা ছিল, আমি জানি না জাস্টিসকে আপনারা কিভাবে দেখেন, আমি এটাকে 3টা ফেজে দিই। ফার্স্ট ফেজে আছে করাবো, তদন্ত করাবো এবং বিচার করাবো। আমি যখন সহমত দিয়ে সাধারণত ছবি কথা বলে। আমাদের বন্ধুরা আমাকে বলেছিল, তোমার একটা কোর্ট করছি, কথাটা শোনো, ভালো করে ভেবে তারপর ডিসিশন নিল। কোর্টটা ছিল A life of a soldier wife is nothing but a legal life. ঘোষণা হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা এটা জানতে পেরেছি। কিছুটা কষ্ট হলেও আমাদের কমেছে। 2009 সালে 2008-এ আমার হাজব্যান্ড নভেম্বরে পোস্টিং হয়েছিল রাজেন্দ্রপুর অর্ডিন্যান্স সেন্টার স্কুল থেকে বিডিআর। আমি আরও কিছুদিন পরে এসেছিলাম, উনি এসে জয়েন করেছেন অ্যাডোস পিলখানা হেডকোয়ার্টারে অ্যাডোস হিসাবে। আমি আসার পরে আমি মেসেই ছিলাম। 2009 সালে সকালবেলা যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা আমি এখনো ভুলতে পারিনি। আমার 2টা সন্তান ছিল ছোট ছোট, একজন 10 বছর, একজন 6 বছর। আমি কিছু শেয়ার করতে চাচ্ছি যে আমার কষ্টটা, আমার সেই বিভীষিকাময় যে পরিবেশটা ছিল, পিশাচ ছিল ওরা, কথা শোনে না সেই সৈনিকরা। কাজ করলে তুমি চিন্তাই করতে পারিনি যে আমরা একটা আর্মি অফিসারের লিডি এখানে আসছি, আমাদেরকে গালিগালাজ করে আমাদেরকে ধরে নিয়ে গেল কোয়ার্টার গার্ডে। এখানে দেখে অনেক ভাবিরা আছেন, ভাইরা আছেন, অনেকেই আছেন ওখানে, ভাইয়ের মারা আছেন। আবার বাচ্চারা ভয় বললো, আম্মু এখানে আমরা কেন আসছি, কেন নিয়ে আসছি? আমি শুধু বললাম, বাবা আমরা জানি না, কিছুই বুঝতে পারছি না। আমার হাজবেন্ডের সাথেও আমি যোগাযোগ করতে পারছিলাম না, ফোন নিয়ে নিয়েছিল।
অকথ্য ভাষায় গালিগালাজ। আমার ছেলেটা শার্ট খুলে, ছোট ছেলেটা সন্ধ্যার সময় শার্ট খুলে রেখে বাইরে দাঁড়া করে রেখেছে, 6 বছরের একটা বাচ্চা। চোখ নামা। আমি কি বলবো, আমার বাচ্চারা বলছে আম্মু এইভাবে কথা বলছে কেন আঙ্কেলরা, আমি কি বলবো। তাদের মারা শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমার হাজবেন্ডটাকে ভালো রেখেন, সবাই ভাই সব ভালো রেখেন। পরের দিন বিকালবেলা আমাদের কিছু বের করা হলো, তখন কোয়ার্টারটা থেকে রাত থেকে তারপরে আমি বের হয়ে আসছি পরের দিন। শুধু বাচ্চাদেরটা মুখে দিকে তাকিয়ে বললাম কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, ওর বাচ্চা ছিল না। যারা আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহ আমাদের নিয়ে আসছেন, একটু হায়াত ছিল বলে আল্লাহ আমাদের ওখান থেকে আল্লাহ তাআলা অনেক বড় করে পরীক্ষা নিলেন। আলহামদুলিল্লাহ আজকে আমার 2 ছেলে এসেছে। আমার ছেলে আজকে বুয়েটের টিচারও, আর আমার ছোট ছেলে বিউপিতে পড়ছে, বড় হয়েছে। নিজে চাকরি করেছে আর পারিনি, ওদের জন্য পরে ছেড়ে দিয়েছে। শুধু ওদের মুখের দিকে থাকে, ওদের সময় দিতে হবে। আজকে ওরা আল্লাহ যে দৃশ্যটা আমি ওখানে দেখেছি, এটা কেউ না দেখলে আপনারা বুঝবেন না ভাই ভাবিরা। শুধু আল্লাহকে ডেকে ছেড়ে দিয়েছি। ধন্যবাদ বাবা তোমাকে, আরো বাচ্চারা যারা ছিল সবাইকে অনেক ধন্যবাদ, সেনাবাহিনীকেও ধন্যবাদ, আমাদের দুঃসময়ের পাশে ছিলেন আপনারা। মিডিয়ার কারণে যে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করছি। আমি 2009 গাজীপুর মিলখানায় সংঘটিত ইতিহাসে জঘন্য নির্মগ্ন হত্যাকাণ্ডের একটা বিভ্রান্ত যে সত্যিকারের কি ঘটনা হয়েছিল সেদিন, আমি সেই সত্যিকারের ঘটনার কিছু অংশ তুলে ধরতে চাচ্ছি। সেই নারী পুরুষের সঙ্গে ছিল অফিসারদের আত্মীয় স্বজন, বাচ্চা, মেয়ে যাবেন, তাদেরকেও তারা নির্যাতনের মাধ্যমে বাচ্চা ছিল, তাদেরকেও এসেছিল। আমি জাস্ট ছোট্ট 2টা ঘটনা বলতে চাই। আমরা এতক্ষণ শুনলাম স্ত্রী সন্তান ডিসক্রিপশন রিকোয়েস্টে। এখন আমরা দেখব ঘৃণিত হত্যাকাণ্ড। শান্তি পায় নিহতদের আত্মা, আর সেই মহেন্দ্র ফলের প্রত্যাশায় বুক বেঁধে আমরা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং উনি খুবই আবেগপ্রবণ হয়ে গেছেন যে তার গানকে আমরা ব্যবহার কমিশন তাদের কাজ বা তাদের যে জাস্টিস করার কথা সেটা করতে পারবেন কিনা। আমি প্রথমেই প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে আমাকে স্বাধীন বাংলাদেশ ইতিমধ্যে আমরা প্রায় 40 জনের সাক্ষ্য গ্রহণ করেছি এবং আরো এইরকমই হয়তো হবে এই সংখ্যক, এবং সেনাবাহিনী এবং এদের সাক্ষ্য আমরা গ্রহণ করব। আমি এতটুকু বলতে পারি যে আমরা লিখেছি যাদেরকে আমরা টেস্টিফাই করতে চাই তাদের অনেকেই বিদেশে অবস্থান করছে, আমরা তাদের বক্তব্য গ্রহণ করতে চাই। একটা জিনিস আমি আজকে সবার সামনে বলতে চাই, এটা পিলখানায় হয়েছে। আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ যে এই পিলখানা যারা যদি ফেল করে যায় আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে। এই ভিডিওটি দেখে আবার মনটা খারাপ হয়ে গেল। বিডিআর কার্নেজের যখনই ছবি টেলিভিশনে দেখি কিংবা শহীদ পরিবারের সদস্যবৃন্দের ব্যক্তিগত দুঃখ বেদনার কথা যখন শুনি, অজান্তেই অশ্রু জলে আপ্লুত হই। এই মুহূর্তে আমি অত্যন্ত ক্ষুব্ধ বোধ করছি ছবিটি দেখে, এবং মনে হয় এই হত্যাকাণ্ডের সাথে
বিদেশি শক্তি প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই জড়িত, কিন্তু এর সাথে সাথে একটা ব্যর্থতার গ্লানি বহন করতে হবে তৎকালীন সেনাপ্রধান মঈনু আহমদকে। এখানে যারা মিডিয়া প্রতিনিধিবৃন্দ আছেন তাদের উদ্দেশ্যে বিনীতভাবে একটি কথা বলতে চাই। বাংলাদেশে মিডিয়া মাঝে মাঝে দেখি যে খুব ইরেসপন্সিবল কথাবার্তা বলে, বিহেভ করে, যেটি আমরা 25শে ফেব্রুয়ারি 2009 তারিখেও দেখেছি। টেলিভিশনে একজন মহিলা সাংবাদিক নানান ধরনের কল্পকাহিনী প্রচার করছিলেন বিডিআরে কর্মরত অফিসারদের বিরুদ্ধে, তাদেরকে অপবাদ দিয়ে। মিডিয়ার উদ্দেশ্যে বলতে চাই, সেনাবাহিনীর আইনে আছে কোথাও যদি একটি বিদ্রোহ সংগঠিত হয়, এই বিদ্রোহের কথা যে শুনে, যে দেখে, সে যদি সর্বোচ্চ প্রচেষ্টা না করে এই বিদ্রোহ থামাতে, তাহলে সেও বিদ্রোহের জন্য অভিযুক্ত হবে। ওই দিন বিডিআরে যারা ছিল, সে রান্নাঘরে কাজ করুক, এমটি গ্যারেজে কাজ করুক, কোনো কাজের জন্য বাইরে গিয়ে থাকুক, হাসপাতালে ডিউটি করে থাকুক, বিদ্রোহ থামাবার জন্য যদি সে উদ্যোগ গ্রহণ না করে থাকে, তাহলেও সে হি উইল বি ইকুয়ালি চার্জ ফর মিউটিনি। সুতরাং সামরিক বাহিনীর এবং বিডিআর আইন সম্পর্কে একটু জেনে শুনে আপনারা রিপোর্ট করবেন, বিনীতভাবে এই কথাটি জানাচ্ছি। দুঃখ লাগে সেনাপ্রধান মঈনু আহমদ তার কমরেডদেরকে বাঁচাবার জন্য চেষ্টা না করে তিনি অনির্বাচিত একজন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পাশের রুমে বসে রয়েছেন। Who told him to go and meet that prime minister? তা তো উচিত ছিল তার কমরেডদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আর যে সকল অফিসাররা বিডিআরের গেটের বাইরে সমবেত হয়েছিলেন, নির্দেশের অপেক্ষা করছিলেন যে তার কমান্ডিং অফিসার তাকে বলবে বিদ্রোহ দমন করতে, এই নির্দেশের তো কোনো প্রয়োজন ছিল না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের সশস্ত্র বাহিনীতে প্রশিক্ষণের অনেক ঘাটতি রয়েছে। আমি অত্যন্ত সামান্য মানুষ, কিন্তু একটি বিষয় নিয়ে গর্ববোধ করি। 1971 সালের মার্চ মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আমরা মাত্র 25 জন অফিসার পাক সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। এখানে উপস্থিত রয়েছে জেনারেল আজিজ, একমাত্র ব্যক্তি সেই 25 জনের মধ্যে আমরা যারা এই বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম। এই সেনাবাহিনী অমিত বিক্রমে যুদ্ধ করেছে 1971 সালে, কিন্তু 75 সালে যখন আমি এই সেনাবাহিনীর থেকে অবসর দেওয়া হয়, তখন সেনাবাহিনীর ইউনিফর্ম ছিল না। অনেকগুলো পদাতিক বাহিনী আমি দেখেছি, পদাতিক ব্যাটালিয়ান, যারা নিচে লুঙ্গি, উপরে খাকি শার্ট পরা, বেল্ট নাই, কম্বল নাই, বুট নাই। 76 সালে স্বাধীনতার 5 বছর পরেও সেনাবাহিনীর পোশাকটি পর্যন্ত ছিল না। সেই সেনাবাহিনীতে এখন অনেক কিছু দেখি, এপিসি দেখি, ট্যাঙ্ক দেখি, এয়ারক্রাফট দেখি, অনেক কিছুই যুক্ত হয়েছে সেনাবাহিনীতে, কিন্তু সেই মনোবল তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। 25শে ফেব্রুয়ারিতে আমি বা জেনারেল আজিজ বা কোনো মুক্তিযোদ্ধা অফিসার যদি সেখানে কর্মরত থাকতাম, তাহলে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারতো না। এই কথা আমি নিশ্চয়তা দিয়ে আপনাদেরকে বলতে পারি। কেন সেনাবাহিনী কোনো ব্যবস্থা নিল না সেদিন? এই দুঃখটি নিশ্চয়ই প্রত্যেকটি শহীদ পরিবারের মনে চিরকাল গেঁথে থাকবে। শহীদ পরিবারের প্রতিটি সদস্যকে সম্মাননা জানাই, সালাম জানাই। আমরা এত বছর চেষ্টা করেছি যাতে এই দিনটিকে শহীদ সেনা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। অবশেষে সেই স্বীকৃতি পাওয়া গেছে। সেজন্য আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে বাংলাদেশের জন্য সামনে আরো কঠিন সময় অপেক্ষা করে আছেন। আমিও এখন অবসরপ্রাপ্ত। আমার দুর্ভাগ্য হলো সেনাবাহিনীতে অনেক দেরিতে গিয়েছি, আর অবসরপ্রাপ্ত অনেক আগে হয়েছি। আমার রাওয়া নম্বর মাত্র 85। এই রাওয়া গড়ে তোলার সময় আমরা চেষ্টা করেছি, কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মাঝে মাঝে কর্মকাণ্ডে আমরা লজ্জিত হই। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলি, বয়স 80 বছর 4 মাস। রাওয়াতে একদিনই আসতাম শুধু ভোট দিতে। আমাদের সেই ভোটাধিকারও হরণ করা হয়েছে।
তেমন প্রতিবাদ তো দেখি নাই। প্রতিবাদ করা হয়তো সম্ভব না, কিন্তু যারা এই ভোটাধিকার হরণ করলো, একটা নির্বাচিত রাওয়া ছিল, এখানে এক্সিকিউটিভ কমিটি ছিল আমাদেরই ভোটে, সেটি যখন বিলুপ্ত করা হলো, ঘরে বসে থাকুন, কিন্তু এখানে এসে হরণকারীদের সাথে একাত্মতা ঘোষণা করার তো কোনো প্রয়োজন ছিল না। মেক এ ম্যান আউট অফ ইয়োর সেলফ, ওয়ান্স এ সোলজার অলওয়েজ এ সোলজার। দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে। অনেক একটা সুন্দর বাংলাদেশ দেখার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেক কিছু করার আছে, তবুও ধন্যবাদ যে এই জুলাই আগস্টের শেষ পর্যায়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ডিওএইচএস এ মিছিল করেছেন এবং তারা এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সবশেষে আমরা যারা অবসরপ্রাপ্ত, আমি 40 বছর রাজনীতি করি, কখনো মনে হয় না যে রাজনীতিবিদ। আমি যে সোলজার ছিলাম, এখনো তেমনই আছি, সোলজার হিসাবে মৃত্যুবরণ করব। একজন চাইনিজ সোলজার তার শেষ ইচ্ছাটি যুদ্ধক্ষেত্রে লিখে গিয়েছে এইভাবে, আমি ফেসবুকে দেখেছিলাম, এটি অত্যন্ত মর্মস্পর্শী। সে লিখেছে, ইফ আই ডাই ইন ওয়ার জোন, বক্স মি আপ অ্যান্ড সেন্ড হোম, পুট দ্য মেডেলস অন মাই চেস্ট, টেল মম আই ডিড মাই বেস্ট। তারপর সে বলেছে, তার বাবাকে বলেছে আর তার জন্য চিন্তা করতে হবে না তার মৃত্যুর পর। ভাইকে বলেছে, আমার সাইকেলটা তোমাকে দিয়ে গেলাম, তুমি এইটার এখন একক মালিক। বোনকে বলেছে যে তুমি সবসময় মনে রাখবে যে আমি দীর্ঘ ঘুমে আছি। আর দেশবাসীর উদ্দেশ্যে বলেছে, টেল মাই কান্ট্রিম্যান নট টু ক্রাই, ফর আই এম এ সোলজার বর্ন টু ডাই। সুতরাং আমরা যেন মনে রাখি যে যখন যে স্তরে যতই বয়স হোক, আমরা সোলজার, দেশের জন্য জীবন দেব আমরা। এবং আমার দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়, প্রত্যেকটি ছাত্রকে আমরা কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেব। বাংলাদেশের যে জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সারা বিশ্বে আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। আন্তরিক অভিনন্দন জানাই সেই সব ছাত্র এবং তাদের গার্জিয়ানদেরকে, রাজপথে নেমে এসে যারা স্বৈর সরকারকে বিদায় করেছে। ইনশাল্লাহ আগামী দিনেও আমরা দেশের সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের এই নশ্বর জীবনকে উৎসর্গ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, রাওয়াকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। আমি শহীদদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মাননীয় সভাপতি সম্বোধন করতে অপারগতা, সীমাবদ্ধতার জন্যে আমি কাউকেই সেভাবে আর সম্বোধন করিনি। আজকের দিনটি ঐতিহাসিক, বেদনা বিদুর এবং এই জাতির জন্যে লজ্জার। এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন, সংশ্লিষ্ট ছিলেন। আমি সেদিকে না গিয়ে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই ইন্টারিম গভর্নমেন্টকে এটিকে সেনা শহীদ দিবস হিসাবে, জাতীয় সেনা শহীদ দিবস ঘোষণা করার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে স্বাধীনতা যুদ্ধ করেছিল এবং স্বাধীন হয়েছিল, আমরা সেটা অর্জন করতে পারিনি। আমার কাছে মনে হয় যে দেশটি কখনোই কোনো অর্জনকে, স্বাধীনতাকে পরিপূর্ণ করতে পারে। 48 সালে, 47 সালে আমরা স্বাধীন হয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারিনি। আমাদের জন্য সেটা স্বাধীন হয়েছিল না। 71 সালে আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতাও আমাদের জন্য সুফল বয়ে আনতে পারেনি, লক্ষ্য অর্জন করতে পারেনি। আমরা আবার 5 আগস্ট 2024-এ দ্বিতীয় স্বাধীনতার কথা বলছি, কিন্তু যে চেতনা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে উচ্চাস নিয়ে, যে আশাবাদ নিয়ে এই মহান পরিবর্তনটি হয়েছিল, মাত্র 6 মাসের ব্যবধানে
আবার মনে হয় সে লক্ষ্য আমরা অর্জন করতে পারবো কিনা। এর একটি মূল কারণ আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে আমাদের সঠিক এবং যোগ্য নেতৃত্ব। কয়েকদিন আগে সিঙ্গাপুরের একটি টিম এসেছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, তোমরা ওয়ান সিটি ওয়ান স্টেট এত অল্প সময়ে এত উন্নত হলে কি করে? তিনি সংক্ষেপে বলেছিলেন, আমাদের সৌভাগ্য ছিল আমরা একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব পেয়েছিলাম, লি কুইন। আর আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা তার বিপরীত নেতৃত্বই বারবার দেখেছি। আজকে 5 আগস্টের পরিবর্তনের পরে যেটি অত্যন্ত জরুরি আমরা সকলে বলেছি, সেনাপ্রধানও সেই কথা বলেছেন যে জাতীয় ঐক্য, এটি আমাদের জন্য আজকে খুবই জরুরি। আমি মনে করি 4-5টি বিষয়ে আমাদের জাতীয়ভাবে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। 1, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। 2, টেকসই গণতন্ত্র। 3, স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন। 4, নৈতিক এবং আদর্শিক একটি এনভায়রনমেন্ট এবং সোসাইটি গড়ে তোলার সংগ্রাম। আমরা যদি এখানে ঐক্যবদ্ধ হতে পারি তাহলে এই জাতি তার লক্ষ্যে পৌঁছতে পারবে, আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে পারব। আমি সে আশাবাদ ব্যক্ত করে আমরা দলকানা রাজনীতির পরিবর্তে দেশ এবং জনগণের জন্যে সততার ভিত্তিতে, নৈতিকতার ভিত্তিতে একটি রাজনীতি গড়ে তুলব, একটি দেশ গড়ে তুলব, সে আশাবাদ ব্যক্ত আবার করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব তাহের সাহেব। এ পর্যায়ে উপস্থিত সুধীবৃন্দ, সেনা কর্মকর্তাবৃন্দ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাবৃন্দ এবং সর্বজন শ্রদ্ধেয় সেনাপতি জেনারেল নুরুদ্দিন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। '71 যখন যুদ্ধ হয়েছিল তখন নভেম্বর মাসের দিকে ভারত সরকার এবং বাংলাদেশের অস্থায়ী সরকারের সঙ্গে একটা চুক্তি সম্পাদিত হয়েছিল। এই চুক্তিটি পরিচিত হয়েছে 7 দফা গোপন চুক্তি হিসেবে। সেই চুক্তির একটা অন্যতম শর্ত ছিল বাংলাদেশে কোনো সামরিক বাহিনী থাকবে না। তারপরেও বাংলাদেশের সামরিক বাহিনী তৈরি হয়েছে। এই সামরিক বাহিনী তৈরি করতে গিয়ে যারা চেষ্টা করেছেন, সংগ্রাম করেছেন, সাধনা করেছেন, তাদেরকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। 72-75 পর্বে এই দেশের সামরিক বাহিনীর যে দুর্দশা ছিল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপরেও এই সামরিক বাহিনী গড়ে উঠেছে, দেশের জন্য, জাতির জন্য অনেক অবদান রেখেছে। কিন্তু ওই আবার সেই গোপন চুক্তির শর্ত পূরণের জন্য 2009 সালের 25 ফেব্রুয়ারি এক মরণাঘাত আনা হয়েছে। সেদিন আমাদের শত্রুরা এক ঢিলে 2 পাখি হত্যা করতে চেয়েছে। 25 ফেব্রুয়ারি রাতে দিগন্ত টেলিভিশনের আলোচনা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এই তথাকথিত বিদ্রোহের মাধ্যমে তারা চেয়েছে এক ঢিলে 2 পাখি হত্যা করতে। 1,
বিডিআরের মতো একটি দুঃসাহসী বাহিনী, সাহসী বাহিনী, যারা বড়াইবাড়ির যুদ্ধে তাদের বীরত্বের, দেশপ্রেমের স্বাক্ষর রেখেছিল, সেই বাহিনীটিকে ধ্বংস করতে। তার সঙ্গে সেই বাহিনীর যারা নেতৃত্ব দিতেন, সেই 57 জন চৌকুশ সামরিক অফিসার, তাদেরকে হত্যা করে বস্তুত বাংলাদেশ সেনাবাহিনীকে বিকলাঙ্গ, পঙ্গু করার চেষ্টা করা হয়েছে। কাজেই 2009 সালের 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছে, সেটা ছিল শুধু হত্যাকাণ্ড নয়, বাংলাদেশকে হত্যা করার একটা ঘৃণ্য প্রয়াস। এই ঘৃণ্য প্রয়াসের বিরুদ্ধে জাতি রুখে দাঁড়িয়েছে। বহুদিন পরে হলেও আজকে আমরা স্বীকৃতি অর্জন করেছি যে 25 ফেব্রুয়ারি হবে শহীদ সেনা দিবস। কেন এতদিন হয় নাই? কারণ দেশদ্রোহীরা যদি দেশের দায়িত্ব পায়, তাহলে দেশপ্রেমিকদের কোনো মূল্যায়ন হয় না। তারপরেও দেশপ্রেমিকরাই বেঁচে থাকে, দেশপ্রেমিকরাই সাধারণ মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা পায়। সেই জন্য যারা দেশের জন্য দাঁড়াতে গিয়ে জীবন দিয়ে গেলেন, সেই 57 জন চৌকুশ সামরিক অফিসার এবং তাদের স্বজনবৃন্দ, আরও অন্যান্য কর্মকর্তারা, আজকে তাদের প্রতি জাতি সশ্রদ্ধ চিত্তে তাদের সম্মান প্রদর্শন করছে। আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মানুষের বিরোধ, জনগণের দূরত্ব সৃষ্টি করার জন্য যে চক্রান্ত, সেই চক্রান্ত অবশ্যই নস্যাৎ হয়ে যাবে। মনে রাখতে হবে, এই দেশে একদল বুদ্ধিজীবী আছে, একদল রাজনীতিবিদ আছে, যারা সামরিক বাহিনীর প্রয়োজনীয়তাকেই অস্বীকার করে। এই ধরনের মানসিকতা যারা পোষণ করে, আজকে তাদেরকে ধিক্কার জানানো ছাড়া, নিন্দা জানানো ছাড়া আমি আর কোনো ভাষা খুঁজে পাই না। এই সব ব্যক্তি যারা এই দেশে জন্মে এই দেশেরই ক্ষতি সাধন করে, তাদের জন্য আমার চরম নিন্দা, চরম ধিক্কার, এই বলে আমি আমার কথাগুলো শেষ করতে চাই। আমার সমবেদনা শহীদ পরিবারের সদস্যদের জন্য। আল্লাহ তাদেরকে এই শোক সহ্য করার ক্ষমতা দিন, দুঃখ সহ্য করার ক্ষমতা দিন, এবং আগামী দিনে বুক ভরে এগিয়ে যাওয়ার ক্ষমতা দিন। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যার, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার কাছে। আপনাকে আমি শুধু একবার বলেছি, দাওয়াত দিয়েছি, আপনি চলে আসছেন, এই জন্য রাওয়ার পক্ষ থেকে আপনাকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা, আমাদের সম্মানিত জেনারেল, আল্লাহ কাছে তার জন্য দোয়া করি সবসময় দীর্ঘায়ু রাখার জন্য, জেনারেল আজিজুর রহমান বীরুত্তমকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এরপর বক্তব্য রাখবেন জেনারেল ফজলে আলাহি আকবর, এরপরে বক্তব্য রাখবেন জেনারেল হাসান নজমুল হাসান, জামিল দিয়া হাসান, বীর প্রতীক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাওয়া চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় প্রাক্তন সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, উপস্থিত সহকর্মী বৃন্দ এবং এখানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, বিশেষ করে ওই ভিডিও প্রদর্শনের পর সত্যিকার অর্থে আমি মোটামুটি ভেঙে পড়েছি। কারণ ওখানে আমার আত্মীয় ছিল, ওখানে আমার অনেক ঘনিষ্ঠ অফিসার ছিল, এবং
বস্তুত সবাই আমার অনেক পরিচিত ছিল। কর্নেল গুলজার আমার এডিসি ছিল, সে আমার পরিবারের সদস্য ছিল। আমার পরিবার আর আমার ছোট্ট মেয়ে ছেলে ওরা তাকে নিজের পরিবারের সদস্য হিসাবেই ধরত। শাকিল আমার পরিচিত ছিল, ওর 2টা প্রমোশন আমার ধারে কাছে হয়েছে। আনিস আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, সাজ্জাদ আমার আত্মীয় ছিল। এবং এককালে যখন বিডিআর ছিল, বিজিবি না, সেই বাহিনীটাও আমার খুবই প্রিয় বাহিনী ছিল। এবং সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে আমি এত গর্বিত ছিলাম এই বাহিনীকে নিয়ে, যার কারণ তার প্রতিটি কাজে আমি মনে করতাম এটা সুন্দর একটা বাহিনী। এরা আমাদের সীমান্ত সত্যিকার অর্থে প্রতি মুহূর্তে রক্ষা করার জন্য দায়িত্ববান ছিল এবং তারা বদ্ধপরিকর ছিল। আমাদের প্রতিবেশী দেশের সাথে আমি কোনোদিন দেখিনি এই বাহিনীকে পিছপা হতে। সেটা কর্নেল ALM ফজলুর রহমানের সময় হয়েছে, আমার সময় অনেকগুলো ঘটনা হয়েছে। বরঞ্চ আমি তখন আমার দেশের কিছু কিছু কর্মকর্তা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই সময় সচিব ছিলেন, উনি আমাকে অনেক জায়গায় বলেছেন এবং একবার লিখিতভাবে একটা ভারতীয় চিঠি আমাকে দিয়েছিলেন, পাঠিয়েছিলেন যে এভাবে যেন আমার বিডিআর প্রতিবেশী দেশের সাথে সাথে যেন তর্কে বিতর্কে গুলাগুলিতে না যায়। নিজের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি বাধাপ্রাপ্ত হয়েছি এবং আজকে আমি ওনার নাম বলবো। ফারুক সোবান ছিলেন। ভারতীয় চিঠি, it will have a spilling effect if BDR behaves like this। সেই পররাষ্ট্র সচিব ওটার প্রতিবাদ না করে সেই চিঠিটা আমাকে সরকারিভাবে পাঠিয়ে বলেছেন আমি যেন ওটার উপরে খেয়াল করি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই জাতীয় বাহিনী ছিল এবং এটা মনে করার যথেষ্ট কারণ ছিল, এই সব কারণের এই বাহিনীকে নষ্ট করা, এই দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নষ্ট করা, এবং তাই করা হয়েছিল। যাই হোক, আজকে শুধু আমার এইটুকুই চাওয়া, আমরা মোটামুটি এখন জেনে গেছি কারা এটাতে জড়িত ছিল, কারা এটার পিছনে ছিল। বাকি রয়ে গেছে তদন্তটা যেন সঠিকভাবে সম্পন্ন হয় এবং তাদের শাস্তিকে সুনিশ্চিত করা যায়। তাহলে যেসব পরিবারের সদস্যরা তারা তো তাদের যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে ফিরে পাবেন না, কিন্তু এইটুকু শান্তি তারা পেতে পারেন যে দোষীদের শাস্তি দেয়া হয়েছে। ধন্যবাদ। হাত দিয়ে একটি সম্মাননা দিতে চাচ্ছি এই হত্যাকাণ্ডকে, হত্যাযজ্ঞকে যিনি জীবিত রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত যার গানের মাধ্যমে এই হত্যাযজ্ঞতে জীবিত থাকবে হায়দার হোসেনের গান। আজকে আমি হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি তাকে সম্মানিত করার জন্য। আমরা আরো পরে আরো ভালোভাবে সম্মানিত করব। কালজয়ী যে গানটি তিনি রচনা করেছিলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে সম্মানিত করবার জন্য এবং আজকে অসুস্থ থাকা অবস্থাও তিনি আমাদের মধ্যে এসেছেন। আমি জনাব হায়দার হোসেনকে আমি এখন সংবিধান অনুরোধ করবো উনি কিছু সংক্ষিপ্ত তার। ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাই বলে এটা গান, আমি এটাকে গান বলি না। এটা হলো আমার মনের কথা, আমার ফিলের কথা।
আমি এই গান কখনো গাইতে পারি না, আমাকে সব জায়গায় রিকোয়েস্ট করা হয় গান গাওয়ার জন্য, কিন্তু আমি এত আবেগী হয়ে যাই। এই 25শে ফেব্রুয়ারি আমার জন্য, আই এম নট আর্মি পার্সোনাল, আই এম নো ওয়ান অফ আর্মি, এটা আমি বাংলাদেশি। আপনারা যত সাহসী, আমিও কম সাহসী নই। সারা জীবন যুদ্ধ করে গেছি, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে যাব, যে যার যেখান থেকে পারি করব। আমি সবাই বলে আমি আর্মি মেম্বার, আই এম নট। কিন্তু আর্মির আমার কোন জিনিসটা ভালো লাগে, নিশ্চয়ই কোথাও আমার একটা ভালো লাগা আছে। দে আর কমিটেড টু সেভ মাই কান্ট্রি, নিজের জীবন দিয়ে। এই জায়গাটা আমার পছন্দ। আমিও মাঝে মাঝে আশা করি আমার মৃত্যু যেন কোনো বুলেট দিয়ে হয়। আমি আমার নর্মাল মৃত্যু কখনো আশা করি না, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আমি যেন দেশ বাঁচাতে গিয়ে মরে যাই, অথবা আমার সৌভাগ্য নাও হতে পারে। আই রেসপেক্ট মাই আর্মি পিপল। এই বাচ্চারা, আমি বলছিলাম আমি অনেক রেগে যাই মাঝে মধ্যে, এখন বয়স হয়ে গেছে, আমার অনেক কমপ্লেন আছে। আফটার দ্যাট কিলিং আই ওয়াজ ইন হেড অফিস, আর্মি হেড অফিস, অ্যান্ড আই হ্যাভ সিভিয়ার ঝগড়া বলতে পারো উইথ দ্য সিজিএস অ্যান্ড এভরিওয়ান। কারণ আমি একটাই কথা বলেছিলাম, আমি জানতাম না যে আপনাদের পারমিশন লাগে কোথায় ঢোকার জন্য, যেটা আমাকে বলতে আমি গেট পর্যন্ত হাজির হয়ে যাই। আমি ওল্ড টাউনের সমস্ত লোক নিয়ে ঢুকতাম, লক্ষ লোক আমার সাথে আছে, এটা আপনারা আমাকে ঢুকতে দেননি, আমার লোকজনদেরকে ঢুকতে দেননি, উল্টা গুলি করেছেন ভিতর থেকে। 57 জন অফিসার মরে গেছে, শহীদ হয়েছেন, এটা বড় কথা না। আমরা মরার জন্য সবসময় প্রস্তুত থাকি। আমি এটা খুব দুঃখ করি না যে আমার আর্মিরা মারা গেছে, ওরা মরার জন্য রেডি। ওদের ফ্যামিলি কি করেছিল, ওদের মেয়েরা কি অবস্থা হয়েছিল, এটা কি আপনারা প্রকাশ করেছেন কোনোদিন? ওদের বউদের কি অবস্থা হয়েছিল? উই ক্যানট টেক ইট। আজও আমার মনে পড়লে আমি একটু রাগি হয়ে যাই, আবেগী হয়ে যাই, এবং আমার মনে হয়, আমি তখনও বলে আসছিলাম এই বিচার হবে না। এখন কত বছর চলে গেছে, বিচার নিতে হয়নি, এমন বিচার হবে না। দ্য ওয়ে ইউ গাইজ আর ওয়াকিং, আই ক্যান সি দ্যাট। এটার বিচার আপনারা করবেন না, আমরা করবো ইনশাল্লাহ। এক সময় আসলে আমরাই করবো ইনশাল্লাহ। জনগণ সবসময় আপনাদের সাথে আছে, এটা সবচেয়ে বড় কথা। আমরা কিন্তু কোনো সরকারি দল করি না, আমি কোনো রাজনীতি করি না, আমি পছন্দও করি না। আমি শুধু একটা জিনিস জানি, এই দেশ আমার, এই দেশের প্রত্যেকটা বাচ্চা আমার, প্রত্যেকটা মানুষ আমার। কারো গায়ে যদি কেউ, এই বাচ্চা মেয়ের গায়ে যদি কেউ হাত দেয়, আই উইল নট, আমি দ্বিধাবোধ করবো না আগে গুলি করে মেরে ফেলতে। আমি অন্তত দ্বিধাবোধ করবো, আমার কি হবে পরে দেখা যাবে। এই মেন্টালিটি আমাদের থাকতে হবে। আপনার পাশে কে আছে? ইজ মাই ব্রাদার। যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে একাত্মতা ঘোষণা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত অন্তত বাংলাদেশ আগাবে না। তবে আমি এই স্বপ্ন দেখছি এই ইয়াং বাচ্চাদের কাছে, আই ক্যান সি দ্যাট। এটা আমার আনন্দ যে আমি হয়তো মরে যাব, এটা এতটুকু দেখেছি যে আমার বাচ্চারা অনেক কিছু পারে। তারা কিন্তু আমি যেভাবে মনে করেছিলাম তারা ওই যে পাপেটের মতো বড় হচ্ছে, কেন তারা না। They are very courageous, brave, they are qualified, and they love their country like anything. Thank you very much all the young generation, and Allah subhanahu wa ta'ala আমাদের রক্ষা করুন। ধন্যবাদ। Thank you, Hajj bhai. Inshallah again we'll bring you here to honor you more and more. Thank you. প্রিয় শ্রোতী মণ্ডলী, আমরা খুব সংক্ষেপে অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ক্ষুধার্ত, বাচ্চারা আছে এখানে ক্ষুধার্ত অবস্থায়। আমি এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য জেনারেল ফজলুল্লাহি আকবরকে, শ্রদ্ধেয় জেনারেল ফজলুল্লাহি আকবর। অত্যন্ত সংক্ষেপে একটু কথা বলার জন্য আমাদের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জেনারেল জাভেদ আহসান বীর প্রতীক। কি জঘন্য নৃশংস কতগুলি বিডিআরের সৈনিকগুলি সেদিন যে কাজটা করেছে, আজকে তাদেরকে মুক্তি দিয়ে দেওয়া হচ্ছে। কি বাইরে কি এখন কুটুম্বরা এসে আমাদেরকে এই নৃশংস হত্যাগুলি করেছে? তারা কেউ করে নাই কিছু। এর বিচার হওয়া উচিত। আমার সহকর্মী জেনারেল ফজলুকে আমি রিকোয়েস্ট করবো, আপনি এটা কঠোরভাবে একটা তদন্ত করেন, এর বিচার হওয়া উচিত। এই একটা কিচ্ছু দরকার নাই। আমি ডক্টর ইউনূসকে বলবো, এই বিডিআর হত্যাকাণ্ডের আপনি
তদন্ত করেন, বিচার করেন, একটাতেই দেশের এবং বিদেশের যত নৃশংস চরিত্রগুলি উন্মোচিত হবে এবং আমরা সেটাই চাই। আমি বলতে পারছি না, আমি ওদের মুখগুলি আমার সামনে গেলে ভেসে আসছে। আমরা ব্যর্থ হয়েছি ওদেরকে রক্ষা করতে। যারা পরিবার আছে আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ নিশ্চয় আপনাদের দিকে তাকাবেন। আল্লাহ এই বিচার যেন অবশ্যই হয়। আমাদের দেশি বিদেশি যে চরিত্রগুলি আছে উন্মোচিত, তাদেরকেও ফাঁসি কাশিতে ঝুলাতে হবে। ধন্যবাদ। আর একটা হচ্ছে রাওয়াকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে। আমি প্রেসিডেন্টকে রাওয়া চেয়ারম্যানকে অনুরোধ করবে, এটাকে আবার প্ল্যাটফর্ম, রাজনৈতিক প্ল্যাটফর্ম বানাবেন না। আমরা রাজনৈতিক সচেতন, রাজনীতি সচেতন, আমরা নিজেরাই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে পারি। আমরা বাইরের রাজনীতিকদের এখানে চাই না। ধন্যবাদ। দলের প্রধানদেরকে এখানে আমরা আমন্ত্রণ করেছিলাম। তাদের মধ্যে দুইজন এসছেন শুধু, একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মেজর হাফিজউদ্দিন আহমেদ স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং জামাতি ইসলামের একজন। এছাড়া ব্যক্তিগতভাবে সকল রাজনৈতিক দলের নেতাদেরকে আমরা ফোন করে তাদেরকে আমন্ত্রণ করেছিলাম। কেননা আমরা তাদেরকে বুঝাতে চাই একটা জিনিস, যে রাওয়া মাধ্যমে, রাওয়া ইজ অলওয়েজ আপলিটিক্যাল, বাট আমরা দেশের বাইরে কেউ নই। আমরা রাজনীতিবিদদেরকে যদি কগনিজেন্সে নিতে পারি, আমাদের সামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সমৃদ্ধি, সামরিক বাহিনীর শক্তি আয়ন, শক্তি বৃদ্ধি করা, সামরিক বাহিনীর সবকিছু কিন্তু পলিটিশিয়ানদের মাধ্যমেই করতে হবে। তারাই মন্ত্রী হবেন, তারাই দেশ পরিচালনা করবেন, সামরিক বাহিনী তাদের অধীনেই থাকবে। সুতরাং everybody has got difference of opinion, we respect that, but Rawa has got its own opinion এবং আমরা রাজনীতিবিদদেরকে বাদ দিয়ে আমরা সমাজে চলতে পারবো না। ধন্যবাদ। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠান শেষ করছি। আমি এই অনুষ্ঠানে আমরা আমার যে টিম, আমার অফিসাররা, তারা রাত দিন পরিশ্রম করেছেন, এটা আপনাদেরকে বুঝাতে পারবো না। এই অনুষ্ঠানটি হঠাৎ করে হয়ে যায়নি। স্পেশালি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান, বীর প্রতীক এবং তার নেতৃত্বে প্রতিটি অফিসার, এক্সিকিউটিভ কমিটি, আমাদের জিএম, আমাদের কর্মকর্তা কর্মচারীরা, তারা কঠোর পরিশ্রম করেছেন এখানে। এই পরিশ্রমের ফসল আজকে আপনারা দেখেছেন। তারপরে আমাদের অনেক ভুল ত্রুটি রয়ে গেছে। এই ভুল ত্রুটির জন্য আপনাদের কাছ থেকে আমরা আন্তরিক ক্ষমা চাচ্ছি। আমাদের অজান্তে অনেক ভুল হয়ে গেছে, আপনাদেরকে আমরা যথাযথ সম্মান দেখাতে পারিনি, সেই জন্য আমাদেরকে ক্ষমা করবেন। আমি পরিশেষে মুনাজাতের মাধ্যমে, আজকে অনুষ্ঠান সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আমরা অনুষ্ঠান শেষ করব, আমাদের শহীদদের বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة يا الله আমাদের যে 58 জন আমাদের সহকর্মী, তাদের দুজন সহধর্মিণী এবং আরো বাকি 74 আমরা কখনো তাদেরকে ফিরে পাবো না। আমরা তাদের শোককেও আমরা সম্বলিত করতে পারবো না, সম্বরণ করতে পারবো না। রব্বুল আলামিন, আমরা যাতে তোমাকে ভুলে না যাই। আল্লাহ, আপনাকে ভুলে যাওয়ার জন্য শয়তান প্রতিনিয়ত আমাদেরকে উস্কানি দিচ্ছে মাবুদ, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে মাবুদ। আমাদের রব্বুল আলামিন, না হলে এই দেশ কখনো স্বাধীন থাকতে পারবে না, সার্বভৌম থাকতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারবো মাবুদ, মাবুদ আমাদের মধ্যে আর আপনি আমাদের হিংসা জাগ্রত করবেন না, ফেসিলিটিদেরকে আনবেন না। আমরা আমাদেরকে হত্যা করা হয়েছে, আহত করা হয়েছে, গুম করা হয়েছে, আমাদেরকে রব্বুল আলামিন খুন করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, জঙ্গি বানানো হয়েছে, মানুষের ভিতরে ইসলামের বিদ্বেষ সৃষ্টি করা হয়েছে। তাহলে আমরা কখনো
এই দেশকে রক্ষা করতে পারবো না। এক ইসলামের নামে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে। তার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠান আমরা প্রায় শেষ প্রান্তে এসে জুগিয়েছে দেশমাতৃকার প্রয়োজনে পাশে থাকবার প্রেরণা। হে বীর সেনানী, আমরা প্রতিজ্ঞা করছি তোমাদেরকে অনুসরণ করে আমরাও হব শহীদ দেশের প্রয়োজনে। দৃঢ় প্রত্যয়ে বলিয়ান হয়ে আমরাও হব তোমরা। সুধীমণ্ডলী, এখন মধ্যাহ্ন বিরতি। মধ্যাহ্ন ভোজের জন্য আপনাদেরকে সবাইকে 3 তলায় 2টো হল রয়েছে, ইগল এবং অ্যাঙ্কার। ইগলে সম্মানিত আগত বিশেষ অতিথিদেরকে এবং শহীদ পরিবারের সদস্যদেরকে আমি ইগলে যাওয়ার জন্য এবং অন্যান্য সবাইকে আমরা অ্যাঙ্কর হলে মধ্যাহ্ন ভোজ অংশগ্রহণ করার জন্য। আমাদের মাঝে কোমলমতি শিশুরা আছে। বিআইএসসি স্কুল থেকে একদল শিশু আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন, অনেক ধন্যবাদ। তোমরাও অনুগ্রহপূর্বক অ্যাঙ্কর হলে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং মধ্যাহ্ন ভোজ করার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই যে আমাদের ভুল ত্রুটি যেটা হয়েছে, চেয়ারম্যান বলেছেন পাবলিকেশনে ভুল ত্রুটি হতে পারে, আমাদের ডিসপ্লেতে ভুল ত্রুটি হতে পারে সার্বিকভাবে, কিন্তু একথা পরিধানযোগ্য যে রাওয়া যে উদ্যোগটা নিয়েছে তা আরো বেশি সুসংহত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস।